প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সকলে ভালো আছো। অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম জানিয়ে আজকে ক্লাস শুরু করছি। সূচনা আক্তার, সহকারী শিক্ষক, পুলিশ স্কুল অ্যান্ড কলেজ, রংপুর, শ্রেণী ষষ্ঠ, বিষয় বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, বাংলাদেশের অর্থনীতি, অধ্যায় সপ্তম, পাঠ 5, উন্নয়নের পূর্বশর্ত, দক্ষ জনশক্তি, জনসমষ্টিকে মানব সম্পদে পরিণত করার উপায়, মানব সম্পদ সৃষ্টিতে রাষ্ট্র ও জনগণের ভূমিকা সম্পর্কে আজকে আমরা পড়ব। এরপর আমরা চলে যাব বিস্তারিত আলোচনায়। এই পাঠ শেষে আমরা জানতে পারব জনগণকে মানব সম্পদে পরিণত কিভাবে করা যেতে পারে, সেই উপায়গুলো। তার আগে পাঠ 5 আমরা পড়ি। উন্নয়নের পূর্বশর্ত, দক্ষ জনশক্তি। মানব সম্পদ। অদক্ষ মানুষ রাষ্ট্র ও সমাজের কোনো কাজে আসে না। অন্যদিকে দক্ষ মানুষ যেমন ব্যক্তিগতভাবে সফল হয়, তেমনি রাষ্ট্রের অর্থনৈতিক কার্যক্রমকেও গতিশীল করতে পারে। দক্ষ মানুষ রাষ্ট্রের অর্থনৈতিক সম্পদে পরিণত হয়। পক্ষান্তরে অদক্ষ মানুষ গণ্য হয় রাষ্ট্রের বোঝা হিসাবে। দক্ষ মানুষকেই মানব সম্পদ বলা হয়। তাহলে মানব সম্পদ কি? মানব সম্পদ হচ্ছে দক্ষ মানুষকেই যখন মানব সম্পদে পরিণত করা হবে তখনই তাকে মানব সম্পদ বলা হয়। কেননা এই ধরনের মানুষ তার দক্ষতা দিয়ে সম্পদ আহরণ বা উৎপাদন করতে পারে। এটি হচ্ছে মানুষের উৎপাদনশীলতা। ব্যক্তিগত উৎপাদনশীলতা যত বাড়বে দেশ তত বেশি কী হবে? উৎপাদনশীল হবে। মানব সম্পদ ও অদক্ষ জনশক্তির একটি তুলনা দেওয়া হলো। যেমন চীন দেশে 139 কোটি 80 লক্ষ মানুষ বাস করে। চীনে প্রতিটি মানুষের শিক্ষা, স্বাস্থ্য ও বাসস্থানের ব্যবস্থা করা হয়েছে। ফলে চীনের প্রতিটি মানুষ জাতীয় অর্থনীতিতে অবদান রাখতে পারছে। চীনারা দক্ষ জনশক্তিতে রূপান্তরিত হওয়ার চীনের অর্থনীতি দ্রুত কী হচ্ছে? উন্নতি লাভ করছে। জনগণ কোনো দেশের জন্য সম্পদ না হয়ে সমস্যাও হতে পারে এমন উদাহরণও পৃথিবীতে রয়েছে। যেমন আফ্রিকা মহাদেশের কয়েকটি দেশ ভৌগোলিকভাবে বেশ বড়, তাদের জনসংখ্যাও খুব বেশি নয়, তো তারপরেও কি হচ্ছে? দেশগুলো দরিদ্র দেশ হিসেবে কি হচ্ছে? পরিচিতি লাভ করছে। যেমন মালি, সাদ, সেন্ট্রাল আফ্রিকান প্রজাতন্ত্র, নাইজার প্রভৃতি। উন্নয়নের পূর্বশর্তর দক্ষ জনশক্তির প্রথমই হচ্ছে মানব সম্পদ। এরপর আমরা চলে যাব জনসমষ্টিকে মানব সম্পদে পরিণত করার উপায়গুলো। এখানে দেখো, মানুষকে মানব সম্পদে পরিণত করার উপায়গুলো নিম্নে সংক্ষেপে উল্লেখ করা হয়েছে। প্রথমেই দেয়া আছে মানসম্পন্ন শিক্ষা ও কর্মমুখী শিক্ষা প্রদান। প্রথমে আমাদেরকে মানসম্পন্ন একটি শিক্ষা এবং কর্মমুখী শিক্ষা প্রদানের ব্যবস্থা আওতায় আনতে হবে। তারপরটা হচ্ছে প্রযুক্তিগত জ্ঞান অর্জন ও প্রয়োগে সহায়তা দান। প্রযুক্তি জ্ঞান অর্জনও করতে হবে এবং তা প্রয়োগে সহায়তা দানও করতে হবে। পেশাগত প্রশিক্ষণ দান ও দক্ষতা অর্জনে সহায়তা প্রদান। পেশাগত প্রশিক্ষণের দান করতে হবে এবং দক্ষতা অর্জনে সহায়তা করতে হবে। উৎপাদনমুখী কর্মকাণ্ডের প্রশিক্ষণ প্রদান। এরপরেও করতে হবে উৎপাদনমুখী কর্মকাণ্ডে মূলধন খাটানোর কৌশল শিক্ষাদান। উদ্ভাবনী ক্ষমতার বিকাশে সহায়তা। উন্নত স্বাস্থ্য ও বাসস্থানের নিশ্চয়তা প্রদান করতে হবে। এরপর ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি করতে হবে। তাহলেই জনসমষ্টিকে মানব সম্পদে পরিণত করতে পারব। এইসব পদক্ষেপ গ্রহণ বা তা ঠিকভাবে কার্যকর করা গেলে দেশের শতভাগ মানুষ দক্ষ জনশক্তিতে পরিণত হওয়ার সুযোগ পাবে। আর শতভাগ দক্ষ জনশক্তি নিয়ে কোনো দেশ দরিদ্র থাকতে পারে না। সেই দেশের উন্নতি অবশ্যই হতে পারে। সেই দেশের উন্নতি অবশ্যই হবে। প্রিয় শিক্ষার্থী, এবার আমরা জানব মানব সম্পদ সৃষ্টিতে রাষ্ট্র ও জনগণের ভূমিকা। মানুষ আপনা আপনি জনসম্পদে পরিণত হতে পারে না। এক্ষেত্রে রাষ্ট্রের একটি বড় ভূমিকা আছে। রাষ্ট্র উদ্যোগ গ্রহণ করলে জনগণকে তা কাজে লাগাতে এগিয়ে আসতে হবে। ক নম্বর রাষ্ট্রের ভূমিকা, খ নম্বর হচ্ছে জনগণের ভূমিকা।
এখন আমরা জানব রাষ্ট্রের ভূমিকা। জনগণকে মানব সম্পদে রূপান্তর করার ক্ষেত্রে প্রধান ভূমিকাটি আসলে রাষ্ট্রকেই নিতে হবে। আধুনিক যুগে যেসব রাষ্ট্র জনগণের অন্ন, বস্ত্র, চিকিৎসা, শিক্ষা ও বাসস্থানের দায়িত্ব পালন করেছে, সেই সব রাষ্ট্রের জনগণ দ্রুত মানব সম্পদে রূপান্তরিত হয়েছে। সেই সব দেশ দ্রুত উন্নতিও লাভ করেছে। যেসব রাষ্ট্র দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে, সেই সব রাষ্ট্রের জনগণ অন্ন, বস্ত্র, শিক্ষা, স্বাস্থ্য ও বাসস্থানের অভাবে মানবেদন জীবনযাপন করছে। তারা জীবনের মৌলিক চাহিদা থেকে বঞ্চিত হচ্ছে। আমাদের সংবিধানে জনগণের উক্ত 5টি মৌলিক চাহিদা বাস্তবায়নের অঙ্গীকারে ব্যক্ত করা হয়েছে। এই সংবিধান জনগণের উক্ত যে 5টি মৌলিক চাহিদা আছে, সেই অঙ্গীকারগুলো হচ্ছে অন্ন, বস্ত্র, শিক্ষা, স্বাস্থ্য ও বাসস্থান। আচ্ছা, বাংলাদেশ নিজেকে একটি আধুনিক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে জনগণকে মানব সম্পদে পরিণত করতে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। এরপর মানব সম্পদের সৃষ্টিতে জনগণের ভূমিকা। আমাদের সম্পদ সীমিত, তাই রাষ্ট্রের পক্ষে অল্প সময়ের মধ্যে নাগরিকদের অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা ও বাসস্থান সহ সকল চাহিদা পূরণ করা কঠিন। তবে সীমিত সামর্থ্যের মধ্যেও জনগণের জীবনমান বৃদ্ধির লক্ষ্যে রাষ্ট্র নানা উদ্যোগ গ্রহণ করছে। জনগণকে এই সব সুযোগ সুবিধার সদ্ব্যবহার করে নিজেকে মানব সম্পদ রূপে গড়ে তুলতে কী করতে হবে? আমাদের সকলকে জনগণকে সচেষ্ট হতে হবে। এই অধ্যায়ে আমাদের পাঠ 5 উন্নয়নের পূর্ব শর্ত, দক্ষ জনশক্তি আর মানব সম্পদ সৃষ্টিতে রাষ্ট্র জনগণের যে ভূমিকা, সেই থেকে আমরা কি জানলাম? দেখো, রাষ্ট্রের অর্থনীতিতে সম্পদে পরিণত হয় কিসের মাধ্যমে? দক্ষ মানুষের মাধ্যমে। রাষ্ট্রের পক্ষে নাগরিকের সব চাহিদা পূরণ করা কঠিন, কারণ সম্পদ সীমিত হওয়ায়। দক্ষ মানুষকে কি বলা হয়? দক্ষ মানুষকে বলা হয় মানব সম্পদ। প্রতিটি মানুষের শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থানের ব্যবস্থা হয়েছে, সেটা হচ্ছে চীনে। জনগণকে মানব সম্পদে রূপান্তর করতে প্রধান ভূমিকা নিতে হবে রাষ্ট্রকে। জনগণের 5টি মৌলিক চাহিদা বাস্তবায়নের অঙ্গীকারে ব্যস্ত করা হয়েছে কাকে? সংবিধানে। তাহলে কোন ধরনের মানুষ রাষ্ট্রের অর্থনৈতিক সম্পদে পরিণত হয়? সেটা হচ্ছে দক্ষ। রাষ্ট্রের পক্ষে নাগরিকের সব চাহিদা পূরণ করা কঠিন, কেন? সম্পদ সীমিত হওয়ার কারণে। জনশক্তিকে জনসম্পদে পরিণত করতে কোনটি প্রয়োজন? প্রথমেই যেটি প্রয়োজন সেটি হচ্ছে শিক্ষা। অর্থনৈতিক কার্যক্রমকে গতিশীল করে কোনটি? সেটা হচ্ছে দক্ষ জনগোষ্ঠী। দক্ষ মানুষকে কি বলে? দক্ষ মানুষকে বলে মানব সম্পদ। মানুষের উৎপাদনশীলতা বলতে কি বোঝায়? মানুষের উৎপাদনশীলতাকে নিজ ক্ষমতায় সম্পদ আহরণ বা উৎপাদনকে বলে। আচ্ছা, মালি, সাদ, সেন্ট্রাল আফ্রিকান প্রজাতন্ত্র, নাইজার প্রভৃতি কেমন দেশ হিসেবে পরিচিত? সেটা হচ্ছে দরিদ্র দেশ হিসেবে পরিচিত। আচ্ছা, দেশটিকে আফ্রিকা মহাদেশে অবস্থিত কোন দেশটি? সেটি হচ্ছে মালি। জনগণকে মানব সম্পদে রূপান্তর করার ক্ষেত্রে প্রধান ভূমিকা কাকে পালন করতে হয়? সেটা হচ্ছে রাষ্ট্রকে। জনসংখ্যাকে জনসম্পদে পরিণত করতে কি প্রয়োজন? উপযুক্ত প্রশিক্ষণ। তার রাজনৈতিক দলগুলোরও দায়িত্ব হচ্ছে কি? সেটা হচ্ছে বিরোধী ও সংঘর্ষ থেকে বিরত থাকা, রাজনৈতিক পরিবেশকে কী করা? শান্ত করে রাখা। প্রিয় শিক্ষার্থী, আমাদের উন্নয়নের পূর্বশর্ত দক্ষ জনশক্তি আমরা পড়লাম। এরপরে আমরা চলে যাব বাড়ির কাজে। বাড়ির কাজ, তোমাদের বাড়ির কাজ থাকবে জনগণকে মানব সম্পদে পরিণত করার উপায়গুলো লেখো। প্রিয় শিক্ষার্থী, আজকে আমাদের 7ম অধ্যায় বাংলাদেশের অর্থনীতি শেষ। আশা করব তোমরা এই অধ্যায়টি খুব ভালো করে পড়বে এবং খুব ভালো করে প্রশ্ন উত্তরগুলো লেখার চেষ্টা করো। তোমাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি।